পিওর প্রাইস অ্যাকশন ইউজ করে স্টক মার্কেটের স্টেজ অ্যানালাইসিস কিভাবে করবে, পারফেক্ট এন্ট্রি এবং পারফেক্ট এক্সিট কিভাবে করবে, সেগুলো তো আমি আগেই ভিডিওতে দেখিয়ে এসেছি। যদি না দেখে থাকো একবার গিয়ে সেই ভিডিওগুলো চেক করে আসতে পারো। কিন্তু অনেকেই একটা সিম্পল মেথড চেয়েছে যাতে তারা সেই মেথডটা ইউজ করে স্টকে এন্ট্রি এবং এক্সিট আরো সিম্পল ওয়েতে করতে পারে। ওয়ান শু ডাজ নট ফিট ইন অল। তো স্বাভাবিকভাবে একটা স্ট্র্যাটেজি সবার জন্য হয়তো স্যুট নাও করতে পারে। তাই আজকে আমি তোমাদের একটা সিম্পল স্ট্র্যাটেজি শেখাবো যেটা ইউজ করে তুমি স্টকসে একটা ভালো টাইমিং খুঁজতে পারো ফর এন্ট্রি। আর এই স্ট্র্যাটেজিটা মেইনলি বেসড অন আরএসআই এবং এমএ, এই দুটো ইন্ডিকেটর বেসড। স্টক মার্কেটে অনেক ইন্ডিকেটর আছে, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পপুলার ইন্ডিকেটর হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, যেটা ইন্ট্রোডিউস করেছিলেন জে উইলস ওয়াইল্ডার 1978 সালে। আরএসআই মেইনলি একটা মোমেন্টাম অসিলেটর, যেটা মেইনলি স্টকের স্পিড মেজার করতে আমরা ইউজ করি। আর এই আরএসআই এর রেঞ্জ থাকে 0 থেকে 100 এর মধ্যে। ধরো তুমি গাড়ি করে ঘুরতে গেছো, নর্মালি গাড়ির স্পিড বোঝানোর জন্য কি থাকে? গাড়ির স্পিড বোঝানোর জন্য আমরা স্পিডোমিটার ইউজ করি। ধরো তুমি যখন গাড়িতে আছো, দেখতে পাচ্ছ গাড়ির স্পিডোমিটারে 20 রয়েছে, তার মানে তুমি কি বুঝতে পারছো? যে গাড়িটা স্লো চলছে। আর ঠিক সেরকম ভাবে গাড়ির স্পিডোমিটারের কাটা যখন 90 এর কাছাকাছি থাকে, তখন তুমি সেটা থেকে কি বুঝতে পারছো? যে গাড়ি এখন স্পিডে চলছে। আরএসআইও ঠিক সেরকমই স্টক মার্কেটের ক্ষেত্রে স্টকের মোমেন্টাম বোঝার জন্য আমরা ঠিক সেরকম ভাবে আরএসআই ইউজ করি। তো আরএসআই কে তুমি স্টক মার্কেটের স্পিডোমিটার হিসেবেও কনসিডার করতে পারো। এবার বলি, এই আরএসআই দিয়ে একটা স্টকের স্পিড বোঝানোর জন্য দু রকম মেথড আছে। একটাকে বলে কনভেনশনাল মেথড আর একটাকে বলে আনকনভেনশনাল মেথড। কনভেনশনাল মেথডের হিসাবে এই যে 0 থেকে 100 এই যে রেঞ্জের মধ্যে যখন একটা স্টকের আরএসআই 70 উপরে চলে যায়, তখন আমরা সেটাকে বলি এটা অনেক উপরে চলে গেছে স্টকটা, এখন এই স্টকটা ওভারবট হয়ে গেছে। তো এই কনভেনশনাল মেথডের হিসাবে যখন আরএসআই এর ভ্যালু 70 উপরে চলে যায়, তখন আমরা সেটাকে বলি যে ওই স্টকটা মেবি ওভারবট হয়ে গেছে। আর যখনই একটা স্টক ওভারবট হয়ে যায়, তখন ওটার নিচে আসার চান্সেসও বেড়ে যায়। আর ঠিক সেরকম ভাবে স্টকটা যখন আরএসআই 30 নিচে চলে যায়, তখন আমরা কি বুঝি? কনভেনশনাল মেথড হিসাবে তখন ওটাকে বলা হয় যে স্টকটা অনেক ওভারসোল্ড হয়ে গেছে, এতটা নিচে অলরেডি যখন চলে গেছে, মেবি এবার স্টকটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। কনভেনশনাল মেথডের হিসাবে এই আরএসআই 70 এবং 30 এই লেভেলটাকে আমরা ধরে চলি যে 70 উপরে গেলে ওভারবট আর 30 নিচে গেলে ওভারসোল্ড। বোঝা গেল? যখন 70 উপরে চলে যায় তখন ওভারবট হয়ে গেলে আমরা কি এক্সপেক্ট করি? যে মেবি স্টকটা এখন সোজা নিচে চলে আসবে। আর যখন 30 নিচে চলে যায় আমরা জানি ওভারসোল্ড হয়ে গেছে, তো আমরা এক্সপেক্ট করি যে স্টকটা হয়তো উপরে চলে আসবে। এটা তো গেল কনভেনশনাল মেথড হিসাবে। তো চলো কিছু এক্সাম্পলস নিয়ে দেখে নিই। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই ভোল্টাসের উইকলি টাইম ফ্রেমের চার্ট দেখতে পাচ্ছ। এখানে দেখো নিচে আমি আরএসআই ইন্ডিকেটর প্লট করে নিয়েছি, আর উপরে আমি এখানে উইকলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। ঠিক এই জায়গাটায়, সরি এখানে আরএসআই 60 লেখা, এখানে আরএসআই 70 হবে। এখানে দেখো মার্ক করা রয়েছে আরএসআই 70। তো স্টকটা যখন ফার্স্ট টাইম আরএসআই 70 উপরে আসছে, কনভেনশনাল মেথড হিসাবে কি হওয়া উচিত? কনভেনশনাল মেথড হিসাবে স্টকটা যখন 70 উপরে যাচ্ছে, তার মানে ওভারবট হয়ে গেছে, তো এবার স্টকটা নিচে আসা উচিত। কিন্তু এখানে আমরা দেখি কি হয়েছে। তো দেখো এই জায়গাটায় যখন আরএসআই 70 উপরে গেছে, মোটামুটি এই ক্যান্ডেলে, তো হিসাব মতো কেউ যদি কনভেনশনাল মেথড হিসাবে চলে, তারা এখানে আর বাই করবে না, যে তারা ভাববে স্টকটা নিচে আসবে। কিন্তু এখানে দেখো যেই স্টকটা 70 উপরে গেছে, হায়ার হাই বানিয়েছে, স্টকটা উপরের দিকে 103% আপসাইড মুভ দিয়েছে। স্টকটা কি নিচে এসে গেছে? না, নিচে আসেনি। তো চলো নেক্সট এক্সাম্পলে গিয়ে দেখি। তো নেক্সটেও দেখো আমি আরেকটা চার্ট খুলে নিয়েছি, এটারও উইকলি টাইম ফ্রেম খুলে নিয়েছি। তো এইখানে দেখো আরএসআই এই জায়গাটায় আরএসআই 70 উপরে গেছে আপসাইডে। তো আপসাইডে যাওয়া মানে সেটা আমরা জানি যে কনভেনশনাল মেথড হিসেবে ওভারবট। স্টিল দেখো আরএসআই ফার্স্ট টাইম যখন 70 উপরে গেছে, সেখান থেকে উপরে যাওয়ার পর মোটামুটি 1200% আপসাইডে মুভ দিয়েছে। তো যদি কনভেনশনাল মেথড হিসেবে ওটা ওভারবটই হতো, এটা কি এত আপসাইডে মুভ দিতে পারতো? তো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে কনভেনশনাল মেথড এখানেও কাজ করছে না। যেখানে কনভেনশনাল মেথড হিসেবে আরএসআই 70 উপরে গেলে ইজ আ ওভারবট পজিশন, সেই স্টকটা মেবি বেশি উপরে যাওয়া উচিত না। কিন্তু এখানে দেখো আরএসআই 70 উপরে 1200% উপরে গেছে, 1200% উপরে গেছে এই স্টকটা।
তো এখানেও আমরা কি দেখছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই কনভেনশনাল মেথড এখানেও কাজ করছে না। তো চলো নেক্সট এক্সাম্পলে যাই। তো চলো আরেকটা এক্সাম্পল খুলে নিয়েছি, এখানে আমরা মান্থলি চার্ট খুলে নিয়েছি। তো দেখো এই জায়গাটায় যখন স্টকটা আরএসআই 70-র উপরে গেছে, এই জায়গাটায় 70-র উপরে যদি যায়, আমরা কি দেখতে পাচ্ছি, যখন আরএসআই 70-র উপরে গেছে ওখান থেকে মোটামুটি 736% আপসাইডে মুভ দিয়েছে। তো এটাও আমরা বলতে পারি না যে অ্যাজ পার কনভেনশনাল মেথড আরএসআই 70-র উপরে গেছে মানে ও নিচে চলে এসেছে। উপরে যাওয়ার পর এরা 700, 800, কোনো স্টক 1200%ও আপসাইডে মুভ দিয়েছে। তো এই তিনটে এক্সাম্পল দেখে আমরা এটা বুঝতে পারছি যে কনভেনশনাল মেথডে যেটা আমরা নর্মালি বলি যে ওভারবট পজিশনে গেলে আরএসআই 70-র উপরে গেলে ওর নিচে চলে আসবে, কিন্তু আমরা যতগুলো এক্সাম্পলস দেখছি একটাতেও সেরকম হচ্ছে না। আর আমার যতটা এক্সপিরিয়েন্স, আমি যত মার্কেটে অ্যানালাইসিস করেছি সেই হিসাবে কোনো স্টক যদি মার্কেটে স্ট্রং হয় ফান্ডামেন্টালি এবং টেকনিক্যাল যদি স্ট্রং হয়, সেই স্টক 70-র উপরে গেলে কখনো নিচে আসে না, স্ট্রং স্টক কন্টিনিউ আপসাইডে মুভ দিতেই থাকে। তাই জন্য আরএসআই এর ক্ষেত্রে আমরা কনভেনশনাল মেথড ইউজ করব না। আরএসআইও ঠিক নর্মাল একটা স্পিডোমিটার যেরকম কাজ করে, আমরা আরএসআই কে ওই হিসাবেই এখানে কনসিডার করব। তার মানে আরএসআই যখন হায়ার রয়েছে তার মানে আমরা বুঝবো স্টকটা উপরে যাচ্ছে, আমরা বাই সাইডে প্ল্যান করব। আরএসআই যখন নিচে যাচ্ছে তখন আমরা কি বুঝবো যে স্টকটা মেবি সেল হচ্ছে, তো আমরা নিচের দিকের প্ল্যান করব। আর এইটাকে আমরা বলি আরএসআই এর আনকনভেনশনাল মেথড, যেখানে আমরা কনভেনশনাল মেথডটা ফলো না করে আরএসআই কে একটা স্পিডোমিটার হিসেবে ইউজ করছি। তাহলে এই আনকনভেনশনাল মেথড হিসাবে আমি যদি কোনো স্টককে বাই সাইডে কোনো ট্রেড প্ল্যান করি তাহলে আমি কি খুঁজবো? তো বাই সাইডে যখন আমি কোনো ট্রেড প্ল্যান করব, আমি দেখব এমন কোন স্টক আছে যেটা আরএসআই নিচের দিক থেকে টার্নওভার নিচ্ছে। মানে কোনো স্টকের আরএসআই যদি নিচ থেকে উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে আমরা কি বুঝতে পারবো যে এখন উপরের দিকে যাওয়া শুরু করেছে, মেবিও অনেক উপরে যেতে পারবে, তো এই স্টকে আমি বাই প্ল্যান করতে পারি। আর আরএসআই এর নিচের দিক বলতে আমি আরএসআই 40 কে ডিনোট করছি। আরএসআই 40 হচ্ছে একটা ডিসেন্ট লেভেল। তো আমি দেখবো যেই স্টকগুলো আরএসআই এর 40-র কাছ থেকে এসে টার্নওভার নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করছে সেই সব স্টকগুলোতে আমি বাই প্ল্যান করতে পারি। আর ততক্ষণ ওই স্টকগুলোতে আমরা হোল্ড করব যতক্ষণ না পর্যন্ত স্টকটা MA20-র নিচে এসে লোয়ার লো না বানিয়ে নিচ্ছে। বোঝা গেল? তো এটা তো গেল যদি আমি একবারে এক্সিট করে দিই, মানে আরএসআই 40 থেকে টার্নওভারের টাইমে আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি, আর স্টকটা যখন MA20-র নিচে এসে লোয়ার লো করছে তখন আমি ওখানে পুরো এক্সিট করে দিচ্ছি। তোমরা চাইলে পার্শিয়াল এক্সিটও ইউজ করতে পারো। পার্শিয়াল এক্সিটের স্ট্র্যাটেজি আমি লাস্ট ভিডিওতে যেটা আমি এক্সিট স্ট্র্যাটেজি শিখিয়েছি সেখানে আমি কভার করেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে পুরো একবার দেখে নিতে পারো, আমি আই বাটনে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা আমরা মান্থলি টাইম ফ্রেমে করব। মান্থলি টাইম ফ্রেমে গিয়ে ওরকম স্টক খুঁজবো যেখানে আরএসআই এবং এমএ দিয়ে আমরা এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করব। তো যারা অনেকেই আর লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলে যে তারা ইনভেস্টমেন্টের জন্য স্ট্র্যাটেজি চাও, তো তারা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারো। তো যেহেতু মান্থলি টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজিটা, তো এটা চাইলে তোমরা ইনভেস্টমেন্ট পারপাসে বা পজিশনাল ট্রেডিং পারপাসে এই স্ট্র্যাটেজিটা তোমরা ইউজ করতে পারো। আর এই যে স্ট্র্যাটেজিটা, একটা তো গেল আমরা মান্থলি টাইম ফ্রেমে ইউজ করব। সেকেন্ড হচ্ছে এটা যে কোনো ছোট স্মল ক্যাপ স্টকে গিয়ে অ্যাপ্লাই করবে না, চেষ্টা করবে যেই স্টকগুলো ফিউচারে লিস্টেড রয়েছে। তো আমরা কি জানি, ইন্ডিয়ান স্টক মার্কেটের মোটামুটি টপ 250 কোম্পানিজ আমাদের ফিউচার্সে লিস্টেড আছে। তো এই যে 250 কোম্পানিজ যারা ফিউচার্সে লিস্টেড আছে, অবভিয়াসলি তারা ফান্ডামেন্টালি স্ট্রং, তাই জন্যই ফিউচার্সে লিস্টেড আছে। তো চেষ্টা করবে এই 250 কোম্পানিজ এর মধ্যেই দেখার যে কোন স্টকগুলো আরএসআই থেকে টার্নওভার নিচ্ছে, সেই স্টকে গিয়ে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করো। ভালো রেজাল্টের জন্য সবসময় ফিউচার্সে লিস্টেড যে স্টকস গুলো রয়েছে সেইগুলোতে গিয়ে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে আর ইউজ করবে মান্থলি টাইম ফ্রেম। বোঝা গেল? ছোট স্টক বা স্মল ক্যাপ স্টকস এর উপরে এগুলো অ্যাপ্লাই করবে না। স্মল ক্যাপ স্টকসে যদি তুমি এটা ইউজ করো তাহলে এখানে বারবার স্টপ লস যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য আমি সবসময় বলি যে ফিউচার্সে লিস্টেড যে কোম্পানিজ গুলো এটা হতে আরো বেশি ভালো কাজ করবে। আর এই স্ট্র্যাটেজিটা ফিউচার্সে লিস্টেড কোম্পানিতে ভালো কাজ করার পিছনে রিজনটাও তোমাকে বলে দিই। ধরো কোনো একটা স্মল ক্যাপ স্টকসে তুমি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেছো, স্মল ক্যাপ স্টকস কি ও নিচে যাচ্ছে তো অনেক নিচে অবধি চলে যেতে পারে, কিন্তু তুমি যদি ইন্ডিয়ার টপ 250 কোম্পানিজে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করো, নর্মালি কি হয়, কোনো স্টক ধরো নিচে যাচ্ছে, 40-র নিচে যখনই যাবে ইনভেস্টার্সদের নজর কোথায় থাকে? ইনভেস্টার্সদের নজর সবসময় বড় কোম্পানিজ গুলো থাকে
যেই কোম্পানিগুলোতে তারা ভ্যালু বাইং করতে পারবে। তো ওরা দেখবে এত বড় বড় কোম্পানি যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ, ওদের প্রাইস যখন নিচে আসবে, যখন আরএসআই নিচে চলে আসবে, তো স্বাভাবিকভাবে তাদের নজর ওইসব বড় কোম্পানিগুলোর উপর থাকবে। তারা চেষ্টা করবে ওই বড় কোম্পানির স্টকগুলোকে ওই প্রাইসে কিনে নেওয়ার। তো যখনই আরএসআই 40-র কাছে যাবে, ইনভেস্টার্সরা ওখানে কেনা শুরু করবে, তো এর চান্সেস উপরে যাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। বোঝাতে পারলাম আমি কি বলছি? যখন কোনো নর্মাল স্টক, স্মল ক্যাপের স্টক নিচে যাবে, ইনভেস্টার্সদের নজর ওখানে থাকবে না। কিন্তু যখন ইন্ডিয়ার টপ 250 কোম্পানিজের মধ্যে কোনো কোম্পানি হবে, সে নিচে যাবে, বড় বড় প্লেয়ারদের নজর থাকবে যে এত ভালো একটা স্টক, এত ভালো একটা কোম্পানি এত কম প্রাইসে আমি পাচ্ছি, তো তারা ওখান থেকে বাই করা শুরু করবে। তো ওর উপরের দিকে গ্রোথ দেওয়ার চান্সেস অনেক বেশি। বোঝা গেল এই ছোট ছোট পয়েন্টগুলো কিভাবে তোমাকে হেল্প করবে, এই ছোট ছোট জিনিসগুলো কিভাবে তুমি মাথায় রাখবে। তো চলো, অনেকক্ষণ অনেক কিছু একভাবে তোমাদেরকে বলে দিলাম, হয়তো মাথার উপর দিয়ে গেছে। তো চলো কিছু স্টকের এক্সাম্পল নিয়ে দেখে দিই চার্টে, তাহলে মেবি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো চার্টে এসে এক্সাম্পল দেখার আগে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এখানে আরএসআই ইন্ডিকেটর ইউজ করেছি, তো আমাদের আগে আরএসআই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলো আগে দেখে নিই আরএসআই ইন্ডিকেটর তোমরা কিভাবে ইউজ করবে। তো প্রথমে চলো দেখি আরএসআইটা তুমি কিভাবে চার্টে প্লট করবে। নর্মাল ইন্ডিকেটর সেকশন এসে আরএসআই ক্লিক করবে, তো আরএসআই এর এই পেজটা তোমার কাছে খুলে যাবে। তো ফার্স্টে ইনপুট যা আছে সেটাই রাখবে। সেকেন্ড অপশন স্টাইলে আসবে, স্টাইলে এসে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে দেখো আমি আরএসআইটাকে অন রেখেছি, আরএসআই আপার ব্যান্ডকে অন রেখেছি, ওভারবট গ্রেডিয়েন্ট এবং ওভারসোল গ্রেডিয়েন্ট এই দুটোকে অন রেখেছে। ওভারবটটাকে বোঝানোর জন্য গ্রিন করে দেবে আর ওভারসোলটাকে বোঝানোর জন্য রেড করে দেবে। বাস এই চারটে, আর তোমার এই নিচের এই দুটো লাইন, এই দুটো যদি তুমি রেখে দাও, ইউ আর গুড এনাফ। তোমার আর কিচ্ছু দরকার নেই, এক্সট্রা যা যা আছে সেগুলোকে অফ করে দেবে, তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। করে এটা জাস্ট ওকে করে দেবে। যদি মনে না থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা দেখে তোমরা নিজেদের চার্টে এটা অ্যাপ্লাই করে নিতে পারো আরএসআই ইন্ডিকেটরটা। বোঝা গেল? তো চলো, অনেক তো আরএসআই ইন্ডিকেটর লাগানো হলো, চলো এবার রিয়েল এক্সাম্পল নিয়ে দেখি। তো দেখো এখানে আমি কন্টেইনার কর্পের একটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। প্রথমেই বলেছিলাম যে এই স্ট্র্যাটেজিটা মান্থলি টাইম ফ্রেমের চার্টে করবে, তো যারা ইনভেস্টমেন্টের জন্য স্ট্র্যাটেজি করছিলে এটা এসে গেছে, এটা তোমরা ইউজ করতে পারো। তো মান্থলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। তো এই জায়গাটায় দেখো, এখন যেই জায়গাটায় রয়েছে, দেখো আরএসআই থেকে টার্নওভার নিয়ে উপরের দিকে যাচ্ছে। আমি কি বলেছিলাম, যখন আরএসআই থেকে সাপোর্ট নিয়ে টার্নওভার নিয়ে উপরের দিকে যাবে, তো এর উপরের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি। তো এখানে তোমার এন্ট্রি কোথায় হবে, যেই ক্যান্ডেলটা আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে, সেই ক্যান্ডেলের হাইতে গিয়ে তোমার এন্ট্রি হয়ে যাবে। তো এই যে ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল যখনই এর হাইটাকে ক্রস করবে, এখানে গিয়ে তোমার এন্ট্রি হয়ে গেল। আর এই যে ক্যান্ডেল লোতে তোমার স্টপ লস লেগে গেল। বোঝা গেল? যেই ক্যান্ডেল তোমার এন্ট্রি হচ্ছে সেই ক্যান্ডেলের লোতে গিয়ে তুমি তোমার স্টপ লস লাগিয়ে দেবে। তো এইখানে তো তোমার এন্ট্রি হয়ে গেল। তো এই যে এন্ট্রি লেভেলে তোমার এন্ট্রি তো হয়ে গেল, চলো এবার দেখি এটা কিরকম পারফর্ম করেছে। তো দেখো এই স্টকটা নেক্সট মান্থেই নেক্সট ক্যান্ডেলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এ স্টপ লস হিট করে গেছে। তো এই ট্রেডটা ফেল করেছে। তো স্টপ লস যখনই হিট করবে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে। তো ফার্স্ট ট্রেডে কি হলো, ফার্স্ট ট্রেডে তোমার স্টপ লস হিট করলো, যখনই স্টপ লস হিট করবে তুমি বেরিয়ে যাবে। তো এখন নিশ্চয়ই ভাবছো যে কি স্ট্র্যাটেজি দেখালো, স্ট্র্যাটেজি শেখালো, ফার্স্ট এক্সাম্পল দিল, ফার্স্ট এক্সাম্পলে স্টপ লস হিট। তো চলো দেখি এবার নেক্সট এক্সাম্পলে স্টপ লস হিট করে না টার্গেট হিট করে। তো চলো, তো ফার্স্টে আমি কি দেখেছিলাম, এই কন্টেইনার কর্পেরই মান্থলি টাইম ফ্রেমে আমি কি দেখেছিলাম, এই জায়গাটায় যখন আরএসআই গেছিল আমার এখানে এন্ট্রি হয়েছিল, এই জায়গাটায় ফার্স্ট টাইম এখানে আমার এন্ট্রি হয়, আমার স্টপ লস হিট করে, আমি ট্রেড থেকে বেরিয়ে যাই। তো দেখো সেকেন্ড টাইম ও আবার এখানে আমাকে এন্ট্রি অপরচুনিটিস দিয়েছে। আরএসআই 40 নিচ থেকে এসে আবারও টার্নওভার নিয়ে আরএসআই 40 এর উপরে যাচ্ছে। তো সেকেন্ড টাইম যখন অপরচুনিটি দিচ্ছে, অবভিয়াসলি আমি সেখানে আবার এন্ট্রি নেব। ফার্স্ট টাইম হতে পারে আমাকে স্টপ লস দিয়েছে, একবার স্টপ লস দিয়েছে মানে সববার থোড়ি স্টপ লস দেবে। তো সেকেন্ড বার আমি আবার এন্ট্রি নিই, দেখি কি হয়। তো এখানে আমার এন্ট্রি হয়ে যাবে আর ক্যান্ডেল লোতে আমার স্টপ লস লেগে যাবে। তো চলো দেখি এটা কি করেছে সেটা দেখা যাক। তো এই স্টকটা দেখো এই জায়গাটায় রি এন্ট্রি হওয়ার পর কতটা উপরে আপসাইডে মুভ দিয়েছে। মোটামুটি এই স্টকটা 100% আপসাইডে মুভ দিয়ে। তো যদি তোমার একবার স্টপ লস গেছিল, নেক্সট বারে এখানে তোমার 100%-এরও উপরে মুভ দিয়েছে। তো এবারে এটা বলো, এখানে তো তোমার রিএন্ট্রি হয়ে গেল, তোমার এক্সিট করতে হবে। আমি কি বলেছিলাম এক্সিট, এখানে আমি কি বলেছিলাম যে এখানে আমি ওয়ান টাইমে এক্সিট প্ল্যান করছিলাম। ওয়ান টাইম আমার এক্সিট কখন হবে,
স্টকটা উপরে যতক্ষণ না MA20 নিচে আসবে আমি কোনো এক্সিট প্ল্যান করব না। স্টকটা কন্টিনিউ উপরে এত দূর গেছে, আমার কোনো এক্সিট প্ল্যান হয়নি, কিন্তু নিচে এসে এই যে ইয়েলো লাইন যেটা, সেটা হচ্ছে আমার MA20। MA20ও নিজেদের চার্টে প্লট করে নেবে। যখন MA20 নিচে এসে লোয়ার লো বানিয়েছে, এই ক্যান্ডেলটার লো ক্রস করেছে, এই জায়গাটা আমার এক্সিট হয়ে গেছে। এক্সিট হওয়ার পরও আমি 100% আপসাইডে মুভ মোটামুটি পেয়ে গেছি। তো বোঝা গেল কিভাবে এটা কাজ করছে। একবার মেবি তোমাকে স্টপ লস দিল, কিন্তু নেক্সট ট্রেডে তোমাকে 100% আপসাইডে মুভও দিয়ে দিল। তো চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। এই এক্সাম্পলেও দেখো আমি মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। তো এখানেও দেখো মান্থলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে দেখো 2020 মোটামুটি জুনের এন্ডের দিকে ও RSI 40 উপরে যায়। আর যখনই RSI 40 উপরে গিয়ে এই ক্যান্ডেলের হাই বানিয়েছে, ওখানে আমার এন্ট্রি হয়ে গেছে। আর এখানে এন্ট্রি হয়েছে, তো মোটামুটি এই জায়গা যেহেতু ক্যান্ডেলের সাইজ অনেক বড়, মোটামুটি হাফের নিচে আমি আমার স্টপ লস লাগিয়ে রেখেছি। তো এইখানেও এন্ট্রি হওয়ার পর দেখো স্টকটা মোটামুটি এত দূর আপসাইডে মুভ দিয়েছে। এখানে কি একবারও দেখতে পাচ্ছ যে MA20 নিচে এসে ক্লোজ দিয়েছে? এই জায়গাটায় ও একবারও MA20 নিচে এসে ক্লোজ দেয়নি। এইখানেও দেখো নিচে এসেছে, কিন্তু MA20 নিচে ক্লোজ দেয়নি। তো এখানে একবার আমার স্টপ লস ট্রেল হবে না বা এক্সিট হবে না। তারপরে উপরে গিয়ে এই জায়গাটায় এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই রেড ক্যান্ডেলটা দেখো নিচে ক্লোজ দিয়েছে, মানে MA20 ক্লোজ দিয়েছে, আমার স্টপ লস এখানে ট্রেল হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেল যখন ওই আমার ট্রেল স্টপ লস হিট করেছে, তো আমি এখান থেকে বেরিয়ে গেছি। তো এই স্টকটায়ও দেখো 91% আপওয়ার্ডসে ক্যাপচার হয়ে যেত তুমি যদি এই স্টকটা এন্ট্রি নিতে। আর এই ট্রেডটা মোটামুটি 5 বছরের কাছে চলেছে। তো যারা ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো স্ট্র্যাটেজি খুঁজছিলেন, লাস্ট ভিডিওতেও অনেকে কমেন্ট করেছিল, তো তারা এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে পারো। এখানে প্রপার কোথায় এন্ট্রি হবে, স্টপ লস হবে, কোথায় তুমি এক্সিট করবে, সবকিছু আমি বলে দিচ্ছি, তোমরা এটা চাইলে ইউজ করলে করতে পারো। তো চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। চ্যাম্বল ফার্টিলাইজারের মান্থলি টাইম ফ্রেমের একটা চার্ট খুলে নিয়েছি। মান্থলি টাইম ফ্রেমের চার্টে আমি কি দেখতে পাচ্ছি, মোটামুটি 2014 এই জায়গাটায় ও RSI 40 উপরে গেছিল। RSI 40 উপরে গেছে, ক্যান্ডেলের হাই বানিয়েছে, এখানে আমার এন্ট্রি হয়ে গেছে। আর যখনই RSI 40 কে ক্রস করেছে, ওই জায়গায় আমি কি বলেছিলাম, আমার এন্ট্রি হয়ে যাবে, ক্যান্ডেল লোতে আমার স্টপ লস হয়ে গেল। এন্ট্রি এখানে, স্টপ লস এখানে। আপসাইডে দেখো মোটামুটি এত দূর উপরে গেছে, এখানে কোথাও এম এর নিচে ক্লোজ ঠিকভাবেও দেয়নি, তো ট্রেল হয়নি। এইখানেও দেখো টাচ করেছে, ট্রেল হয়নি, এখানেও টাচ করেছে, কোথায় গিয়ে এম এর নিচে এসেছে, এই জায়গাটায় গিয়ে এই যে ক্যান্ডেলটা দেখো এম এর নিচে ক্লোজ দিয়েছে, আর এই জায়গাটায় গিয়ে আমার এক্সিট হয়ে গেছে। এই স্টকেও তোমার 219% আপসাইডে তোমার ক্যাপচার হয়ে যেত যদি তুমি এটাতে ট্রেড নিতে। গেছিল তো ওরা তার থেকেও বেশি, কিন্তু তোমার ক্যাপচার হতো 219%। এটাও মোটামুটি তোমার 2014 থেকে 2020 মোটামুটি 6 বছরের মতো এই ট্রেডটাও তোমার হোল্ড করতে হতো। তো 6 বছরের 200%, তো বোঝা যাচ্ছে এই স্ট্র্যাটেজিটার পোটেনশিয়াল কিরকম রয়েছে। তো এখন অবধি যতগুলো আমরা এক্সাম্পল লিখেছি, একটাতে স্টপ লস গেছে, বাকিতে মোটামুটি তোমার এরকম প্রফিটই গেছে। তো চলো নেক্সট এক্সাম্পল দেখি। তো নেক্সট এক্সাম্পলে দেখো খুলে নিয়েছি, এখানেও মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। দেখো যখনই স্টকটা RSI 40 কে টার্ন ওভার করে উপরের দিকে যাচ্ছে, তো এখানে তোমার এন্ট্রি হয়ে গেছে, ক্যান্ডেলের হাইতে এন্ট্রি, নিচে তোমার ক্যান্ডেল লোতে আমি আমার স্টপ লস রেখে দিয়েছি। তো চলো দেখি এটা অ্যাকচুয়ালি কিরকম পারফর্ম করেছে। তো অনেকগুলো প্রফিট দেখে নিয়েছিলাম, যে পরপর প্রফিট দিচ্ছিল 200 700। তো স্বাভাবিকভাবে এটা তো স্টপ লস দেওয়ারই ছিল। তো এই স্টকটা দেখো উপরে গিয়ে আমার স্টপ লস হিট করে গেছে। তো সেকেন্ড স্টক যেটা আমার স্টপ লস হিট করে গেছে, আর যখন স্টপ লস হিট হয়ে যাবে আমরা ট্রেড থেকে বেরিয়ে যাবো, কোনো রকম সেকেন্ড থট নাই নেই। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিলাম। এই স্টকেও ফার্স্ট টাইম দেখো এই জায়গাটাতে আমার এন্ট্রি হয়েছিল, এই ক্যান্ডেলটা মনে আছে আমাদের স্টপ লস হিট হয়ে গেছিল। আর যেই স্টকে তোমার একবার স্টপ লস হিট হবে এমন না তুমি তোমার ওয়াচ লিস্ট থেকে সেটাকে বার করে দেবে, হতে পারে নেক্সট রি এন্ট্রি অপরচুনিটিস তোমাকে দিচ্ছে। তো এখানেও দেখো আবার রি এন্ট্রি অপরচুনিটি তোমাকে দিয়েছে এই জায়গাটায়। আর যখন রি এন্ট্রি হয়েছে, এই জায়গাটা তোমার এন্ট্রি হয়েছে, এই ক্যান্ডেলের নিচে তোমার স্টপ লস হয়ে গেছে। তো চলো দেখি রি এন্ট্রি রেজাল্ট কিরকম করেছে। তো দেখো রি এন্ট্রি দেওয়ার পর স্টকটা আপসাইডে 600% ক্যাপচার করতে পেরেছো। স্টকটা উপরেতে গেছে মোটামুটি 650% এর মতো, কিন্তু নিচে এসে মোটামুটি MA20 নিচে এই জায়গাটায়ও ক্লোজ দিয়েছে। তার আগে দেখো MA20 কে টাচও করেনি, একবার স্টপ লসও দিয়েছে, আর তারপর যেই ও মুভ দেওয়া শুরু করেছে, দেখো একটা প্রপার রেড ক্যান্ডেলও বানায়নি। তুমি ভালো করে খেয়াল করো, এখানে এন্ট্রি দেওয়ার পর একটাও প্রপার রেড ক্যান্ডেল বানায়নি। এই জায়গাটা এসে একটা দুটো রেড ক্যান্ডেল বানিয়েছে, এই জায়গাটা এসে এম এর নিচে মোটামুটি একটা ক্লোজ দিয়েছে, আর এখানে গিয়ে তোমার ট্রেল স্টপ লস হিটও হয়ে গেছে। এইটাই দেখো 2020 মোটামুটি জুলাই মাসের দিকে তোমার এন্ট্রি হতো,
2024-এর মধ্যেই, মানে 2020 থেকে 24, 4 বছরে এই স্টকটা 600% এর উপরে মুভ দিয়ে দিত যদি তুমি অ্যাজ পার দিস স্ট্র্যাটেজি এতে এন্ট্রি। বোঝা যাচ্ছে স্ট্র্যাটেজি পোটেনশিয়াল, যে একবার মেবি ও তোমাকে স্টপ লস দেবে, কিন্তু তোমাকে দেখতে হবে যে ওই স্টকটার নেক্সট টাইম কখন আবার অপরচুনিটিস দিচ্ছে। একবার স্টপ লস দিয়েছে মানে ওটা না যে ওই স্টকটাকে তুমি বাদই দিয়ে দিলে যে কখনো আর এন্ট্রি নেবে না। দুবার আমরা দেখে নিলাম যে একবার এক্সিট হয়ে গেল, সেকেন্ড টাইম যখন ডি এন্ট্রি দিয়েছে ও কত ভালো আপসাইডে মুভ দিয়েছে। এবার এতগুলো এক্সাম্পলস তো আমি তোমাদেরকে দেখালাম, এবার তোমাদের মনে একটাই কোশ্চেন আসছে যে এর অ্যাকুরেসি কত আছে। সবার একটাই কোশ্চেন থাকে যে ম্যাম এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি কত, এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি। তো ধরো এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি মোটামুটি 50%, আর আমার মতে 50% অ্যাকুরেসি এই স্ট্র্যাটেজির জন্য অনেক বেশি। কেন? এখানে রিস্ক রিওয়ার্ড বেশিও অনেক হাই হয়। তাহলে এন্ট্রি তোমাদের ক্লিয়ার হয়ে গেল, অ্যাকুরেসি তোমাদেরকে বলে দিলাম, এক্সিটও কিভাবে করবে সেটা ক্লিয়ার হয়ে গেল। এবারে যে কোশ্চেনটা লোকের মাথায় আসে, অনেকেই এটা জিজ্ঞেস করবে ম্যাম আপনি তো বলছেন মান্থলি টাইম ফ্রেমে ইউজ করতে, তো এই স্ট্র্যাটেজিটাকে আমি অন্য টাইম ফ্রেমে ইউজ করতে পারবো নাকি? অনেকেরই কোশ্চেন থাকবে, কমেন্ট সেকশনে জানাবে। তো আগেই আমি বলে দিই, দেখো যখন তুমি হায়ার টাইম ফ্রেমে কাজ করছো তোমার এক্সপার্টাইজ অনেক কম লাগছে, আর যখন তুমি লোয়ার টাইম ফ্রেমে কাজ করছো মার্কেটে তোমার এক্সপার্টাইজ একটু বেশি দরকার হয়, কেন লোয়ার টাইম ফ্রেমে ভুল করার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আর যদি তোমরা লোয়ার টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাও তো সেখানে আরো কিছু কিছু ছোট ছোট জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে সেগুলো ফুলফিল হচ্ছে নাকি। কিন্তু যেহেতু আজকে আমি তোমাদেরকে খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি শিখিয়েছি, সিম্পল স্ট্র্যাটেজি, কোনো রকম কমপ্লেক্স অ্যানালাইসিস না, সিম্পল স্ট্র্যাটেজি ফর ইনভেস্টমেন্ট শিখিয়েছি, যেটা ইউজ করে তোমরা ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করতে পারো। তো এই স্ট্র্যাটেজিটা লোয়ার টাইম ফ্রেমে ইউজ না করাই ভালো। আর আমি বলবো আজকে যে স্ট্র্যাটেজিটা শিখেছো সেটা গিয়ে নিজেদের ট্রেডিং ভিউতে গিয়ে সেট আপ করো, নিজে ব্যাক টেস্ট করো। আর যদি তোমরা চাও ছোট টাইম ফ্রেমে ট্রেড করা, ছোট টাইম ফ্রেমে কোন স্ট্র্যাটেজি ইউজ করবে সেটা জানতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। নেক্সট ভিডিওতে আমি খুব ভালো একটা স্ট্র্যাটেজি দেখাবো যেটা তোমরা ছোট টাইম ফ্রেমেও ইউজ করতে পারো, ডেলিতেও ইউজ করতে পারো, আবার উইকলিতেও দেখতে পারো। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে ভুলবে না কমেন্ট সেকশনে জানাতে। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।